এটি আমাদের জাতীয় পাখি দোয়েল, যার ইংরেজি নাম ওরিয়েন্টাল ম্যাকপাই রবিন। ভোরবেলায় দোয়েলের ডাক অনেককেই শৈশবে ফিরিয়ে নিতে পারে এক নিমিষেই। ওদের এমন সুমধুর কণ্ঠ। ওরা একসাথে দুটি স্বরে ডেকে উঠছে। ঠিক তাই, ওরা একই সাথে দুই ধরনের শব্দ তৈরি করতে পারে। পৃথিবীতে খুব কম পাখি, বিশেষ করে গানের পাখি, এই কাজটি করতে পারে, যাদের ভেতর আরেকটি পাখি হলো এই উড থ্রাশ। ওরা কিভাবে কাজটি করে তা আমার এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি। দেখতে পারেন ভিডিওটির শেষের এন্ড স্ক্রিনের লিঙ্ক থেকে। আচ্ছা, ওদের এমন সুমধুর কণ্ঠে আপনি শেষ কবে গান শুনেছেন? হ্যাঁ, ওরা তাহলে এক এক সময় এক এক ধরনের স্বর ধ্বনিত করে। নিশ্চয়ই এগুলো ওদের কোনো বিশেষ সংকেত হবে। অঞ্চল ও পরিবেশের ভিন্নতার উপর, যেমন শহর বা গ্রামাঞ্চলে অথবা প্রাকৃতিক জঙ্গলের মতো ভিন্ন পরিবেশে এদের ডাকে কিছুটা ভিন্নতা পাবেন। এই ঘুঘু পাখির ডাক এমন আলাদা আলাদা পরিবেশেও কোনো রকম পরিবর্তিত হয় না, অথচ দোয়েল পাখিরা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে এক একভাবে ডাকতে পারে। শুধু তাই নয়, ওরা পরিবেশ থেকে নতুন নতুন ধরনের ডাক নকল করতে বা শিখতে পারে। আপনি জানলে অবাক হবেন, ওরা এমন 100 থেকে 200 ধরনের বা তারও বেশি আলাদা আলাদা সুর উৎপন্ন করতে পারে। তাই আপনি হয়তো সকালে এক ধরনের ডাকে এই পাখিটিকে চিনবেন, আবার আলাদা পরিবেশে আরেকজন অন্য কোনো ডাকে এটিকে চিনবে। এমন বৈচিত্র্যময় ডাকের কারণে এই পাখিটি এতটাই অনন্য। এই কাজটি করতে ওরা ব্যবহার করে ওদের এই সিরিংস। কিন্তু ওরা শুধু স্বরের জটিলতায় সৃষ্টি করতে পারে তাই নয়, ওরা স্বর শিখতে ও মনে রাখতেও পারে। ওদের মতো এমন গানের পাখিদের মস্তিষ্কে সং লার্নিং সেন্টার্স নামের এক গুচ্ছ বিশেষায়িত স্নায়ুকেন্দ্র বা নিউক্লিয়ায়ের নেটওয়ার্ক থাকে, যা ওদের গান শুনতে, স্মৃতিতে ধরে রাখতে এবং পরবর্তীতে তা শিখতে ও গাইতে সাহায্য করে। এই স্নায়ুকেন্দ্রের একটি পথ, অর্থাৎ মোটর পাথওয়ে, সিরিংসের পেশির কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। ফলে ওরা হয়ে ওঠে প্রশিক্ষিত এক একজন প্রাকৃতিক অনন্য শিল্পী। যে শিল্পীরা এই সঙ্গীত, যোগাযোগ, প্রজনন, আচরণ, এলাকা রক্ষা, পরিবেশ ও সামাজিক প্রভাব সহ শেখার যোগ্যতার মতো বিভিন্ন পরিস্থিতিতে ও কারণে ব্যবহার ও প্রয়োগ করে। তো নিশ্চয়ই এই কারণেই ওরা আমাদের বাংলাদেশের জাতীয় প্রতীক হিসাবে বিবেচিত হয়েছে। না, ঠিক এ কারণেই নয়, কারণ কোকিল বা ময়নার মতো পাখিগুলো এমন জটিল সব বিচিত্র সুর তৈরি করার ক্ষমতা রাখে। এদের নিশ্চয়ই আরও ভিন্ন কোনো বৈশিষ্ট্য রয়েছে। গ্রাম বাংলায়, এমনকি শহরেও, আপনার ঘরের জানালার পাশে লাউ শিম গাছের ডগায়, অর্থাৎ আপনার খুব কাছাকাছি থেকে সুরেলা কণ্ঠে ডেকে ওঠে। এদের এমন সুরেলা গানকে তুলনা করা হয় সুখবরের বার্তা হিসাবে, অর্থাৎ এটি আপনার জন্য কোনো সুখবরের বার্তাবাহক বা ডাক পিয়ন। যে কারণে ডাক বিভাগের প্রচারণায় দোয়েলের ছবিকে ব্যবহার করা হয়েছিল। তাছাড়া কবিতা, লোকগান বা গল্পে দোয়েলকে সুখ শান্তির বার্তার প্রতীক হিসাবেও দেখা হয়েছে। মানুষের কাছাকাছি বসবাস করা সুখের বার্তাবাহক এমন সুরেলা কণ্ঠের অতি পরিচিত পাখিটি তার এমন গুণাবলীর জন্যই স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় প্রতীক হিসাবে বিবেচিত হওয়ার জন্য সকল গুণ অর্জন করে ফেলে। ফলে এটি যেমন জাতীয় প্রতীক, তেমনি
জাতীয় পাখি হিসাবে নিজের স্থান করে নেয়। তবে শুধু এতটুকুই নয়, এরা কিন্তু আপনার বাগানে কীটনাশকের ভূমিকায় দারুণ কার্যকর। একসময় গ্রামীণ বাগানগুলো, এমনকি শহরের ছাদ বাগান সহ সকল প্রকার বাগানে এদের বিচরণ ছিল পর্যাপ্ত। তাছাড়া ফসলের জমির ধারের বাঁশের কঞ্চির মতো বসবার জায়গাগুলোতেও এদের উপস্থিতি ছিল স্বাভাবিক, কারণ এরা এ সকল জায়গা হতে ফসলের জন্য বিভিন্ন ধরনের ক্ষতিকর লার্ভা, ঘাস ফড়িং, ঝিঝি পোকা, মাকড়সা, বিটল সহ কেঁচো, ছোট টিকটিকির মতো জীবগুলো ধরে খেত, যা ওই পোকাগুলোকে নির্দিষ্ট মাত্রার অধিক বৃদ্ধি হতে রক্ষা করত। কিন্তু আমরা ওদের আবাস বা গ্রামীণ ও শহরের ছোট ছোট ঝোপ এবং বনভূমি ধ্বংস করে, বিশেষ করে স্থানীয় গাছের পরিবর্তে ভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির উদ্ভিদের ফলন বাড়িয়ে, দেশীয় বাস্তুতন্ত্রের 12টা বাজিয়ে আর অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহার করে ওদের খাদ্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছি, যার কারণে আজকাল এই দোয়েল পাখি বলতে গেলে চোখেই পড়ে না। স্থানীয় ও প্রাচীন গাছের সংখ্যা কমে যাওয়ায় এদের এমন সব প্রাকৃতিক আবাস, অর্থাৎ গাছে থাকা গর্তগুলো সংখ্যায় কমে এসেছে। তাছাড়া শহরাঞ্চলে ঝোপঝাড়ও তেমন নজরে পড়ে না। আবার নারকেল গাছের সংখ্যাও কমে আসায় ওগুলোর ডালের ফাঁকে বাসা বাঁধার জায়গাও তেমন একটা নেই। তারপরও এরা সঠিক খাদ্যের সন্ধান পেলে সব জায়গাতেই প্রজনন করতে পারে। এরা দেয়ালের ফোকর, পাইপের ভেতরের ফাঁকা অংশ বা ছাদের কার্নিশেও বাসা তৈরি করতে পারে। আশপাশে পাওয়া বিভিন্ন উপাদান যেমন ঘাস, শুকনো পাতা, ডালপালা দিয়ে সাধারণ বাসা তৈরি করে। আর সাধারণত মার্চ থেকে জুলাইয়ের ভেতর ওরা 3 থেকে 6টি নীলাভ সবুজ রঙের বাদামি ছোপ ছোপ ডিম পারে। প্রায় 8 থেকে 16 দিন সময় লাগে ডিম হতে বাচ্চাগুলো বের হতে। এই সময় আপনি কখনো দেখেছেন স্ত্রী পাখিটি ছাড়া পুরুষ পাখিটি কখনো ডিমে তা দিয়েছে? দোয়েল পাখির পুরুষ মূলত ডিমে তা দেয় না। এ সময় আপনি পুরুষটিকে খাদ্য সংগ্রহ করতে বা বাসাটিকে বাহিরের শত্রু হতে রক্ষা করতে অথবা স্ত্রীর জন্য খাবার সংগ্রহ করতে দেখবেন। কিন্তু ওরা মূলত ডিমে তা দেয় না, কারণ ওদের ডিম বাচ্চার জন্য এই সময় হুমকি হয়ে দাঁড়ায় সাপ, ইঁদুর, গৃহপালিত বিড়াল, কাক, শালিক বা শিকারী বাজ পাখির মতো প্রাণীগুলো। তবে বাচ্চা বের হলে বাবা মা উভয়ই ওদের খাবারের যোগান দেয়। এই সময় পুরুষগুলো অতি দায়িত্বশীলতার সঙ্গেই বাচ্চাগুলোর জন্য খাবার সরবরাহ করার কাজে যোগ দেয়। তবে এই সময় ওরা যেহেতু বাসার আশেপাশেই থাকে এবং বিভিন্ন শত্রু ও অন্য পুরুষ পাখিগুলোকে বাসার আশপাশ হতে তাড়ানোর কাজে সচেষ্ট থাকে, তাই এমন সময় অনেকেই মূলত খাঁচায় পোষার জন্য ফাঁদ দিয়ে ওদের ধরে খাঁচায় বন্দি করে। ফলে বাচ্চাগুলোর যেমন ক্ষতি হয়, তেমনি ক্ষতিকর পোকামাকড় দমনে ওদের বিচরণও কমে আসে। আমি অনেক সময় ভাবি, এদের কেন এভাবে ধরে খাঁচায় বন্দি করে এদের করুণ গান শুনতে হবে? একটি উন্মুক্ত খোলা পরিবেশে চলায় অভ্যস্ত পাখিকে বন্দি করতে স্বাভাবিক মানুষের কি ভালো লাগার কথা? আমরা আমাদের নিজেদের বাড়ির আশপাশটা দেশীয় নানা প্রকার ফল ফুলের গাছে সাজালে ওরা এমনিতেই আপনার বাগানে এসে গান শুনিয়ে যাবে। আসল কাজটা না করে শুধু শুধু একটি ছোট প্রাণীকে কষ্ট দিয়ে নিজের আনন্দ পাওয়াটা কতটুকু স্বাভাবিক? আমার মনে হয় এমন প্রশ্ন আমরা নিজেকে করলেই উত্তরটা পেয়ে যাব।